নমস্কার, আমার নাম ডক্টর কেয়া চক্রবর্তী। আমি উত্তর 24 পরগনার বাগদা হেলেঞ্চায় অবস্থিত ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপিকা। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে অলঙ্কারবাদ সম্পর্কে কিছু কথা বলবো। ফোর্থ সেমিস্টার, যেটা এনইপি চালু হওয়ার পর থেকে, যাকে আমরা ফোর্থ সেমিস্টার অনার্সদের ডিএস বা মেজর পেপার বলা হয়, সেখানে আমাদের অলঙ্কারবাদ আছে, ধ্বনিবাদ, রসবাদ আছে। সেই বিষয়ে আমি কিছু তথ্য দেবার চেষ্টা করব। প্রথমেই বলি যে অলঙ্কারবাদ নিয়ে নানান মহলে নানা রকম আলোচনা হয়েছে, আমরা অনেক তথ্য পেয়েছি এবং এই আলোচনা থেমে নেই, আজও হয়ে যাচ্ছে। যারা গবেষণা করছেন তারাও বিভিন্ন বিষয় এখানে অন্তর্ভুক্ত করবার চেষ্টা করছেন। আমরা সবাই কম বেশি জানি যে কাব্যের ক্ষেত্রে অলঙ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অলঙ্কারের গুণেই কাব্যকে আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারি। আমাদের কাছে কাব্যটি জনপ্রিয় হয়ে ওঠে, প্রিয় হয়ে ওঠে। যাই হোক, এবার যে বিষয়টি গভীরে আমি যাচ্ছি সেটি হলো একজন সমালোচকের মন্তব্যের নিরিখে আমি প্রবেশ করব। একজন বিখ্যাত সমালোচক বলেছিলেন, রমণী দেহে লাবণ্য যেমন অবয়ব সংস্থানের অতিরিক্ত আরও অনেক কিছু, তেমনি মহাকবিদের বাণীতেও এমন কিছু শব্দ, অর্থ বা রচনাভঙ্গি আছে যা ছাড়িয়ে আরও গভীরে কোনো বিষয়কে তুলে ধরতে চায়। একে সামনে রেখেই বিভিন্ন আলংকারিকগণ তাদের আলোচনাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এরকমই একজন আলংকারিক ভামহ বলেছিলেন যে শব্দার্থ সাহিত্য কাব্যম, অর্থাৎ শব্দ অর্থ সহযোগে বাক্যের মাধ্যমেই কাব্য যে আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে, সেখানে তিনি শব্দ অর্থকেই গুরুত্ব দিয়েছেন। কিন্তু আলংকারিক ভামহের এই মন্তব্যকে অনেক আলংকারিকই পুরোপুরি মেনে নেননি। এই মেনে না নেওয়ার ফলেই আরও অনেক তথ্য এখানে আলোচনায় উঠে এসছে, যার ফলে আমরা আরও অনেক আলংকারিকের বক্তব্যকে খুঁজে পাই, জানতে পারি, অনুধাবন করতে পারি এবং আলোচনার পরিধিও কিন্তু আমাদের দিনে দিনে বিস্তৃত হয়ে যায়। এ প্রসঙ্গে বিখ্যাত সংস্কৃত আলংকারিকদের মধ্যে একজন উল্লেখযোগ্য ছিলেন বামন। তার মত অনুযায়ী তিনি বলেছিলেন, কাব্যম গ্রাহ্যং অলঙ্কারাৎ, অর্থাৎ অলঙ্কারের মাধ্যমেই কাব্য যে সৃষ্টি হয়, অর্থাৎ কাব্যের সৃষ্টির শ্রেষ্ঠ উপাদান তিনি অলঙ্কারকেই চিহ্নিত করেছেন। তো বামনের এই মন্তব্য আরও বেশ কিছুটা প্রসারিত হয়ে তিনি শুধু অলঙ্কারকেই এখানে কিন্তু কাব্য সৃষ্টির একমাত্র উপাদান হিসাবে মনে করেননি, গুরুত্ব দিয়েছেন কিন্তু মনে করেননি। তিনি আবারও বলেছেন সৌন্দর্যম অলঙ্কার, অর্থাৎ অলঙ্কারের মাধ্যমেই যে সৌন্দর্য সৃষ্টি হয়, অর্থাৎ সৌন্দর্য সৃষ্টির উপাদানই হলো অলঙ্কার। একথা বলে তিনি রীতি, গুণ, এই উপাদানগুলোকেও কিন্তু অলঙ্কার হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন, অর্থাৎ অলঙ্কারের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বামনের বক্তব্য থেকে আমরা কিন্তু শুধুমাত্র যে অলঙ্কারই একমাত্র উপাদান, অলঙ্কারের মাধ্যমেই যে সৌন্দর্য সৃষ্টি হয়, সেটা কিন্তু আমরা থেমে থাকতে পারলাম না। আমরা এখান থেকে আমাদের আলোচনাকে
আরও বেশ কিছুটা এগিয়ে নিয়ে গেলাম এবং তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে তিনি রীতিগুণকেও কিন্তু অলঙ্কারের মধ্যে অন্তর্ভুক্ত করবার চেষ্টা করেছেন। তাহলে রীতিগুণকে যে অলঙ্কারের মধ্যে অন্তর্ভুক্ত করবার চেষ্টা করেছেন, এর মধ্য দিয়ে তো এটাই পরিষ্কার হয় যে তিনি রীতিগুণকেও কিন্তু কাব্য সৃষ্টির উপাদান হিসাবে মনে করেছেন। আর পরবর্তীকালে আমরা এখান থেকেই কিন্তু রীতিবাদ যে আমরা রীতিবাদ হিসেবে যার পরিচয় আমরা পাই, অর্থাৎ রীতিবাদ যে আমাদের আলোচনায় উঠে এসছে, সেটা কিন্তু এই আলোচনার রেশ ধরেই পরবর্তী ক্ষেত্রে কিন্তু রীতিবাদ হিসেবে অনেক আলংকারিক তাদের মন্তব্যকে তুলে ধরেছেন। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা এটাই অনুধাবন করতে পারি যে আমাদের আলোচনার যে আমরা প্রত্যেকেই একটা বিষয় নিয়ে আলোচনাকে অংশগ্রহণ করি, কিন্তু সেখান থেকে কিন্তু অনেক বিষয় উঠে আসে যা আমাদের আলোচনাকে প্রসারিত করে দেয়। তা আমাদের প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার এটাই বক্তব্য, মানে আমি এটাই বলতে চাই যে যারা এই বিষয়টি আমার দেখবে, তারা নিজেদের যেমন বইপত্র পড়ে যে জ্ঞান অনুধাবন করবে, তেমনি আমার এই ভিডিও থেকেও আশা করি তারা কিছু উপাদান জানতে পারবে, মাথায় রাখতে পারবে। কারণ পড়া আর শোনা এই দুটির মধ্য দিয়েই কিন্তু আমরা জ্ঞানের ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি নিজেকে, এটা আমরা জেনেছি। কাজেই আমি আশা করব যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তারা আমার এই ভিডিওটি দেখবে এবং তাদের যে পাঠ্যক্রমে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে তার মাধ্যমে তারা নিজেকে আরও সমৃদ্ধ করবে এবং অলঙ্কারবাদ কী এবং অলঙ্কারবাদ কীভাবে গড়ে ওঠে এবং বিভিন্ন আলংকারিক তাদের আলোচনার মধ্য দিয়ে কিভাবে অলঙ্কারবাদকে গুরুত্ব দিয়েছেন সে বিষয়েও তারা সমৃদ্ধ হবে। এবং আমি আশা করব যে সমস্ত ছাত্রছাত্রী তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি পড়বে, কারণ এই বিষয়টি কিন্তু কোনো গল্প, নাটক, উপন্যাস নয় যে নিজে থেকে কিছু বানিয়ে দিয়ে আমি কিছু বলে দিলাম আর সেখানে আমার সেটা তথ্য সমৃদ্ধ হয়ে গেল। এটা এখানে কিন্তু বিচার বিশ্লেষণ করে বুঝে অনুধাবন করতে হবে যে আমি যে বিষয়ে কথা বলছি, যে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আমাদের আলোচনা, সেই আলোচনার গভীরে আমরা কতদূর যেতে পারছি এবং আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এবং সেক্ষেত্রে আমি আশা করব যে অত্যন্ত সহজ সরল ভাষায় আমি আমার বক্তব্যকে তুলে ধরছি। কোনো সমস্যা হবে না বলেই আমার মনে হয় যে প্রিয় ছাত্রছাত্রীরা বা সে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক না কেন, তাদের পাঠ্যক্রমে যদি এই বিষয়টি থাকে তাহলে তারা এই বিষয়টি বুঝতে পারবে এবং ভামহকে, বামনকে এই আলংকারিকরা কী বলতে চেয়েছেন, তাদের মধ্য দিয়ে কি উঠে আসলো আমাদের আলোচনায়, সে স্তর পর্যন্ত তারা পৌঁছে যেতে পারবে এবং তাদের লেখাকেও সমৃদ্ধ করতে পারবে, এই আশা আমি রাখি। এবং পরবর্তী ক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমি আরও কতটা এগিয়ে নিয়ে যেতে পারি আমার আলোচনাকে। পরবর্তী ভিডিওতে আমি আরও এই বিষয় নিয়ে আলোচনা দীর্ঘায়িত করবার চেষ্টা করব, তাতে যারা এই পর্বের বিষয়টি দেখবে তারা পরবর্তী ভিডিও দেখলে পরেও আমার মানে ভালো লাগবে যে আমি কিছু তথ্য তাদেরকে দিতে পেরেছি, তারা সমৃদ্ধ হয়েছে। এটাই আমাদের শিক্ষক হিসেবে সার্থকতা যে আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমরা কতটুকু তথ্য তাদেরকে দিতে পারলাম, কতটা সহজ সরলভাবে তাদেরকে বোঝাতে পারলাম এবং তারা যদি নিজেরা আমাদের এই বিষয়গুলোকে ভালোভাবে অনুধাবন করতে পারে তাহলে তাদের পড়া এবং শোনা এই দুটোর মধ্য দিয়েই কিন্তু একটা ব্যালেন্স যে তৈরি হয়, সেখানে তার শিক্ষণীয় বিষয়কে সে মনে রাখতে সক্ষম হবে। এবং শিক্ষক হিসেবে আমি সেটাই মনে করি। আমি ক্লাসেও আমার প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে সেটা বারবার বলবার চেষ্টা করি যে তোমরা নিজেরা পড়বে এবং সেটা মনে রাখবে, বারবার তোমরা খাতায় লিখবে এবং এভাবেই কিন্তু তোমার লেখাকে তুমি সমৃদ্ধ করবে
এবং তোমার লেখনী শক্তি অনেক গুণ বেড়ে যাবে। এটুকু আশা রেখে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।